আসসালামু আলাইকুম। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেব খুব স্পষ্টবাদী মানুষ। জাতি খুবই অকিবহাল তার সম্পর্কে। তিনি একদম কোনো সরকারের সময় রেখে ঢেকে কথা বলেন না। যা ঘটছে, যা সত্য, একজন সত্যের পক্ষের বাংলাদেশে যদি অকৃত্রিম কোনো মানুষ হয়ে থাকেন তাহলে বদিউর রহমান সাহেব আছেন। তিনি একটা কথা বলেছেন সম্প্রতি। তিনি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুল হয়েছে। এইটা বিএনপির জন্য ভবিষ্যতে বুমেরাং হতে পারে। আজকে দেখেন, এই বিএনপিরই নির্বাচিত সংসদ সদস্য এমপি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনিও চোখে আঙুল দিয়ে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছেন। সরকারি দলে থেকেও তিনি সত্য বলতে দ্বিধা করছেন না। তিনি বলছেন যে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর বয়স প্রায় 89 বছর। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুজিব বাহিনীর অন্যতম নেতৃত্ব হিসেবে পরিচিত। তার মতো একজন প্রবীণ মানুষ যদি অসুস্থ অবস্থায় কারাগারে থাকেন তাহলে মানবিক দিক থেকেও বিষয়টি নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান নিয়মিতই আমাদের এখানে আলোচক হিসেবে আসেন, আমন্ত্রিত অতিথি। জানেন, আমাদের গতকালও তার একটি শো করার কথা ছিল, বাট আমরা গত পরশু আমি সময়ে অ্যাডজাস্ট করতে পারিনি, মেলাতে পারিনি। ইন্টারভিউটি সশরীরে নেওয়ার কথা ছিল। তিনি এখন তার নির্বাচনী এলাকায় সেই ক্ষতিগ্রস্ত হাওরে পরিদর্শনে আছেন। আমরা হয়তো শনি রোববার আবারও তার সময় পাবো। তিনি এক টকশোতে বলছেন যে 2014 সালের পর থেকে তোফায়েল আহমেদ 2024 সাল পর্যন্ত সরকারের কার্যত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পাননি। তিনি শুধু একজন এমপি ছিলেন, এমনকি দলীয় সিনিয়র নেতাদেরও খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম সহ অনেকেই কার্যত পাশে সরিয়ে রাখা হয়েছিল। তোফায়েল আহমেদের মতো একজন প্রবীণ মানুষ, যিনি এখন শারীরিকভাবে ভীষণ দুর্বল, তার নামে গ্রেফতারি পরোয়ানা হওয়া উচিত কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ করে ফজলুর রহমান বলেন, এমন একজন মানুষকে গ্রেফতার করার প্রয়োজনীয়তা কোথায়? তোফায়েল আহমেদ যে আওয়ামী লীগ সরকারের সময় খুবই কোণঠাসা ছিলেন, আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি কয়েকবার। দেখেন, এই যখন পরিস্থিতি, আমি কেন ফজলুর রহমানের রেফারেন্সটা টানলাম, যে আওয়ামী লীগের লোকজন যখন এরকম ভয়ঙ্কর কোণঠাসা, তখন স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে আওয়ামী লীগ কিছু বিকল্প পথ খুঁজবে। দেখেন, প্রতিনিয়ত থেকে প্রায় প্রতিদিন আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়। সেই ঝটিকা মিছিল শুধু যে ঢাকায় হচ্ছে, শুধু যে চট্টগ্রাম হচ্ছে তা কিন্তু না। ঘুরে ফিরে আজ ঢাকায়, তো কাল ফেনী, পরশু ব্রাহ্মণবাড়িয়া, তরশু ঝিনাইদহ, তারপরে অন্য ডিস্ট্রিক্ট নেত্রকোনা, এরকম বিচ্ছিন্ন ঝটিকা মিছিল করছে। এই ঝটিকা মিছিলগুলো কেন হচ্ছে? সারা দেশেই তারা একটা জানান দিতে চাচ্ছে যে তারা কিন্তু আছে, তারা যে নাই এরকম যেন মনে না হয়। এবং প্রতি ক্ষেত্রেই মামলা হয়, ধরপাকড় হয়, হাসি মুখে জেল বরণ করে, আবার ঝটিকা মিছিল হয়। ঝটিকা মিছিল হলে ওই এলাকায় যে একটা সাংঘাতিক আবার ক্র্যাকডাউন হবে, আওয়ামী লীগ অ্যাক্টিভ যারা আছে এখনো, বা ছাত্রলীগ অ্যাক্টিভ আছে, যুবলীগ আছে, তাদের উপর এটা তারা জেনে বুঝেও তারা এই ঝটিকা প্রোগ্রামগুলো করে। আজকের একটা চোখ রাখার মতন খবর, প্রথম আলো খবরটা করেছে, পদ্মার তীরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি সেদিন একটা আলোচনায় বলেছিলাম যে ছাত্রলীগ যাই করুক না করুক, চাঁদাবাজি বহু অভিযোগ ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার সময় তারা হাজার রুটি বানিয়ে বিলি করেছে। তারা কৃষকের ধান কেটে দিতে গিয়েছে যখন শ্রমিক সংকট, তখন হাওড় এলাকায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে গতকাল দুপুরে ছাত্রলীগের 10-12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই যে ছাত্রলীগ বিকল্প পথে তারা এই ধান কেটে দিচ্ছে বা মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা তারা চেষ্টা করছে। তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি যে থেমে যাবে না কখনো, এইটার একটা সিগন্যাল বোধহয় এর মাধ্যমে পাওয়া যায়। আমি সেদিনও বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
হামের জন্য একটা অস্থায়ী ক্যাম্প খোলার কথা ছিল। ইসলামী ছাত্র শিবির তাদের প্রভাবিত ডাকসু সেই ক্যাম্প খোলায় বাধা দিয়েছে। আর ছাত্রলীগ, আমি তখন বলেছিলাম যে ছাত্রলীগ যখন ক্ষমতায় থাকে ডাকসু না থাকলেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যদের জন্য রুটি বিতরণ করে। আচ্ছা, এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি যেটা বললাম যেগুলো পরে পুলিশ হস্তক্ষেপ করবে এটাই স্বাভাবিক, এবং ওই এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে নিশ্চয়ই তখন খুঁজে বেড়ায়, যে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ তিনি বলছেন কৃষকের ধান কেটে দিচ্ছে এমন একটি ভিডিও আমরা দেখেছি। কোন এলাকায় এমন কাজ করেছে তা খোঁজা হচ্ছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে, আমরা জানি। ভিডিওতে দেখা যায় 10-12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন, ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিতে শোনা যায়। নিশ্চয়ই একটু ডিফারেন্ট এই ওয়েটা, মানে রাজনীতিতে জানান দেওয়ার নিজেদেরকে, এটা একটা ডিফারেন্ট ওয়ে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে আর কোনো তাদের কর্মসূচি করতে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ, বিভিন্ন দিবসে এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে। প্রতিটি কর্মসূচির পরে পুলিশ বিভিন্ন থানায় ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। এবারও নিশ্চয়ই একটা মামলা হবে বলেই আমরা ধারণা করতে পারি। আমরা এটাকেও একটা রুটিন ওয়ার্ক হিসেবেই আমরা বলতে পারি। শরীয়তপুর এমনিতেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলে চিহ্নিত। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতা তিনি প্রথম আলো পত্রিকাকে বলছেন, আমাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা আমাদের উপর মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেছে। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দলীয় কর্মসূচি এবং সামাজিক কাজে অংশ নেই। গত 1.5 বছরে বিভিন্ন স্থানে মানুষের উপকারে আসে এমন সামাজিক কাজ করেছি। আস্তে আস্তে কাজগুলোর সংখ্যা বৃদ্ধি করব, সামনে চেষ্টা করব তা প্রকাশ্য করার। তারা স্পষ্টতই জানান দিচ্ছেন, সাংবাদিকদের সঙ্গে যেহেতু যোগাযোগ হয়, বিষয়টা এখন এমন না, মানে সমাজে তারা আছে, প্রতি স্তরতেই বিরাজমান। বাট একটা কথা শুধু বলি যে এই এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিই বলেছিলেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে সারা জীবন নিয়ন্ত্রণ করা, দাবিয়ে রাখা সম্ভব না। কিন্তু মজার ব্যাপার হলো যে বিএনপি ক্ষমতা নিল, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কিন্তু তাদের সময় এটা রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে সেই পুলিশ দিয়েই ছাত্রলীগ তার মতো করে যাচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। আর সরকারও ব্যবস্থা বলতে রাজনৈতিক কোনো সমাধানে না গিয়ে তারা এই পুলিশ দিয়েই ট্যাকেল দেওয়ার জন্য সার্বিক চেষ্টা অব্যাহত হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।